শেখ হাসিনাকে আবারও কয়েকদিনের জন্য ফিরিয়ে আনতে চান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। যেখানে আওয়ামী লীগের 15 বছর শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইলিয়াস হোসেন, হঠাৎ তিনি হাসিনাকে কয়েকদিনের জন্য ফিরিয়ে আনার দাবি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই। সেনাপ্রধান দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন দেশের মধ্যে একটা যে কোনো বড় পরিস্থিতি যে কোনো সময় তৈরি হতে পারে। যুক্তরাজ্য কিন্তু বলছে বারবার যে বাংলাদেশে একটা বড় ঘটনা ঘটবে, সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে সরকার পারছে না, স্ট্রেট আমরা একটু বলতে চাই সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টা অস্বীকার করে নিচ্ছে, আমি সেটা বলছি। কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত? বাস্তবিক প্রেক্ষাপটে ভিন্ন একটা বিষয় দেখছি যে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা, আওয়ামী লীগের বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে। মবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা গেল প্রতিরক্ষা বাহিনীকে। স্পষ্ট করে বললে বিমান বাহিনীর সদস্যদের কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটের আশেপাশের এলাকাবাসীর সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় কড়া বার্তাও দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। যে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা, তবে যারা বিপরীত দলের আছে বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না, এটা একটা পুরানা সেট আপ। আর এই সেট আপটা সম্ভবত সরকার এখনো টেনশনে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কিভাবে অনুপ্রবেশ করে ফেলছে। এর মাঝখানেও আওয়ামী লীগের বিশাল বিজয় ভিন্ন বার্তা দিচ্ছে। দর্শক, গেল 5ই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে, ম্যাক্সিমাম এই পর্যন্ত 90% জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে। এবারে ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির 2025-এ বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন, অপরদিকে আওয়ামী লীগ লড়েছে। তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগ পন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছেন। আজকে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে। ভোট গণনা শেষে রাত 8টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ভোটার ছিল 224, ভোট দিয়েছে 202। আর এখানে 1 বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে 3টি প্যানেলে একজন স্বতন্ত্র সহ 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা 6টি পদে বিজয়ী হয়েছে। অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে 5টি, এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্যফ্রন্ট তারা পাইছে 2টা। সভাপতি যিনি নির্বাচিত হয়েছে তিনি বিএনপি জামাত সমর্থিত যে আইনজীবী পরিষদের মোহাম্মদ ইসাক, সাধারণ সম্পাদক হয়েছে বিএনপি, আর বিএনপি হবে এটাই খুব স্বাভাবিক। তবে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি, অর্থ সম্পাদক, খুবই গুরুত্বপূর্ণ একটা পদ, সাংস্কৃতিক সম্পাদক, কার্যনির্বাহী সদস্যের 2টি পদে তারা বিজয়ী হয়েছেন। এখন নির্বাচনে যারা অন্যান্য বিজয়ী হয়েছেন, যাই হোক, এখন অনেকে বলছেন যে ভাই এটা আসলে কেমনে হচ্ছে, মানে তারা আওয়ামী লীগ এখনো কেন জেলা পরিষদ নির্বাচন বা আইনজীবী নির্বাচনে তারা এগিয়ে আছে। এখানে যারা নির্বাচন করছে এখন তো ফ্রেশ নির্বাচন হচ্ছে। আগে হয়তো ধরেন রাতের ভোট, দিনের ভোট বা যার সাথে সরকারের শক্তির সমর্থন ভালো তারা এগুলোতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইতো। এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে, অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলেও কি ভোটের মাঠে এরকম একটা জনসমর্থন রয়ে গেল নাকি? এরকম কিছু ঘটতে পারে নাকি? আপনার কি মনে হয়? যদিও আওয়ামী লীগের নির্বাচন করার স্বপ্ন এই মুহূর্তে সরকার পূরণ করবে না বা একটা ভেজালিয়া প্রসেসিং এর মধ্যে পড়ে গেছে। সেনাপ্রধান যা বোঝানোর তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা, তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট। আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি। সেনাবাহিনী বা সেনাপ্রধান আমার কাছে মনে হয়, যদি এর আগে আমি নিজেও বলেছি, সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ। যা আশা করা হয়েছিল সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন, তিনিও আশাহত হয়েছেন, এবং নিশ্চয়ই তার অনেক কিছু করা রয়েছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায়, এবং তিনি যে বক্তব্যটি প্রথমে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা সদস্যদের। অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি, সরকার বিচ্যুত হচ্ছে, সরকার পারছে না, স্পেস আমরা বলতে চাই সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টা অস্বীকার করে নিচ্ছে, আমি সেটা বলছি। কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত? এবং সেনাপ্রধান কি এটাই বোঝাতে চাননি পরবর্তী নির্বাচনের সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না, কিছু করতে পারছে না?
এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরো চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে। এই যে নৈরাজ্য, তা কি কারণে বৃদ্ধি পেয়েছে? উপদেষ্টাদের কথাবার্তা, কোনো উপদেষ্টার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে, সেই মবের সঙ্গে অথবা যারা উশৃঙ্খল জনতা তারা তো উৎসাহিত হয়েছে। বুলডোজার দিয়ে যখন 32 নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো, কেউ বাধা দিয়েছে? বরঞ্চ আমরা দেখেছি ফেসবুক স্ট্যাটাস দিয়ে কোনো উপদেষ্টা তাদেরকে উৎসাহিত করেছেন, উৎসব করার আহ্বান জানিয়েছেন। উৎসব হোক এইভাবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো, বিশেষ একটি গোষ্ঠীকে আগের পরে অপারেশনের শুরু, সেটি তো আমরা জানি, এবং তাদেরকে ধরা হচ্ছে। বুলডোজার বাহিনী কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত? নিশ্চয়ই ধরা হয়নি। সন্ত্রাসীরা এখন করছে কারা? আওয়ামী লীগ করতে পারে সব জায়গায় তারা। তাহলে আপনারা আছেন কি জন্য? আমি যদি তর্কের হাতে ধরে নিই। এই কথাগুলো এর আগেও বলেছি, তারপরে বলতে হচ্ছে। মানুষ দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায়, ছিনতাইয়ের কবলে পড়ে কিনা, ডাকাতির কবলে পড়ে কিনা, নারীরা ধর্ষণের শিকার হন কিনা। এবং গত 72 ঘন্টায় 65 জন ধর্ষণের শিকার হয়েছেন। এটি কোনো গণমাধ্যমের হিসেবে অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে ধর্ষণ, শহীদ মিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, কোথাও ঘুরতে গেছে দম্পতি, স্বামীর সামনে গৃহবধূকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো। এবং বড় অদ্ভুত বিষয়, এই শিরোনামে সংবাদটি করল দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে, সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয়। কার চাপে তুলে নেওয়া হলো? কি কারণে তুলে নেওয়া হলো? গণমাধ্যম নাকি স্বাধীন, কত সাংবাদিকের চাকরি যাচ্ছে, কেউ হিসাব রাখেন? এই যে আমরা 2-4 মানুষ যে কথা বলছি, আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে, কেউ কি খোঁজ নিয়েছেন? এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায়ে থেকে আসছে। এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? রোববার গভীর রাত 3টার সময় তিনি নাটক করলেন। ভেবেছিলেন কি না কি ঘোষণা তিনি দেবেন, সাংবাদিক ভেবেছিলেন। তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে, যা কিছু করছে আওয়ামী লীগ করছে, তাদের অনেক টাকা। আবার এই ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তিনি সচিবালয়ের সোমবার সাংবাদিকদের সামনে বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে 2053 বছরে আমার মনে হয় মিডিয়াতে এমনভাবে লেখা হয়নি। কেমনভাবে লেখা হলে তো প্রমাণ পাওয়া গেছে। জনগণকে উদাহরণ দিলাম যে 72 ঘন্টায় 65 ধর্ষণ, সেই লেখাটি তুলে দেওয়া হয়েছে। মন্ত্রী বলছেন এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমরা কি বলতে চাই এখানে? কি বলা উচিত? তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক। আর বলছেন কোনো উপদেষ্টা আবার বলছেন, দায় স্বীকার করে নিচ্ছেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, আবার আইন উপদেষ্টাকে ভালো থাকার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে। ডক্টর আসিফ নজরুল বলছেন আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই, তবে আমরা চেষ্টা করছি, চেষ্টা আছে, আত্মজিজ্ঞাসা আছে। আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন। সেই রাজনৈতিক বক্তব্য, পার্থক্যটা কোথায়? কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্যপণ্যের দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি, দূরে রাখার কথা বলি মানুষকে, কিভাবে হবে? আমাদের প্রধান উপদেষ্টা তো চাঁদাবাজদের দেখতেই পান না। চাঁদাবাজিকে হচ্ছে তিনি জানেনই না সম্ভবত। এর আগে বলেছেন না কথাবার্তায়, সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে, এই সরকারের চোখ হয়তো পরিষ্কার না, চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত সব কথাবার্তা। স্থানীয় সরকার নির্বাচন করার পায় তারা চলছে। জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কেন? ওই যে বিশেষ দলটিকে ভালো একটা পজিশনে আনতে হবে, তাদের যে সমর্থক বিভিন্ন বাহিনী আছে তাদেরকে তুলে নিয়ে আসতে হবে, নির্বাচন করতে হবে, তারপর জাতীয় সংসদ নির্বাচন করবে এবং সর্বসাকুল্যে নির্বাচন দীর্ঘায়িত করে প্রলম্বিত করে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা। অনেকেই অনেক ধরনের ব্যাখ্যা করতে পারেন সেনাপ্রধানের বক্তব্যে। তবে আমার কাছে যেটি মনে হয়, সেনাপ্রধান কি বলেছেন না বলেছেন তিনি নিশ্চয় ভালো জানেন। তবে আমার মনে হয় সেনাপ্রধান যেটুকু ইঙ্গিত দিয়েছেন, তারা যা আশা করেছিল তা পাচ্ছে না এবং সরকারের প্রতি বিশেষ মেসেজটিও সম্ভবত পৌঁছে দেওয়া গেছে। এটি আমার একান্ত একটা বিশ্লেষণ, আমার সঙ্গে কেউ একমত নাও হতে পারে। এবং সবশেষে বলতে চাই, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলুন আর যাই বলুন না কেন, যে পরিকল্পনায় আপনারা করে থাকুন না কেন, আমার মনে হয় আগামী নির্বাচন যেদিনই হোক সে পর্যন্ত এই সরকার থাকছে না। স্বৈরাচার শেখ হাসিনাকে আবারও কয়েকদিনের জন্য ফিরিয়ে আনতে চান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। যেখানে আওয়ামী লীগের 15 বছর শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইলিয়াস হোসেন, হঠাৎ তিনি হাসিনাকে কয়েকদিনের জন্য ফিরিয়ে আনার দাবি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তার এমন দাবির প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনরা প্রশ্ন তুলেন, সাংবাদিক ইলিয়াস হোসেন স্বৈরাচার শেখ হাসিনাকে কেন ক্ষমতায় ফিরিয়ে আনতে চান? এর পেছনে কার হাত রয়েছে? ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, মাঝে মধ্যে মন চায় আবার কয়েকদিনের জন্য হাসিনা আসুক, ওদের মনে হয় এখনো শিক্ষা হয়নি, হাসিনার বাম্বু এবং গরম টিন আরো দরকার আছে। এমন মন্তব্য করে কিসের ইঙ্গিত দিয়েছেন ইলিয়াস হোসেন।
ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। মবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দেখা গেল প্রতিরক্ষা বাহিনীকে, স্পষ্ট করে বললে বিমান বাহিনীর সদস্যদের। কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটের আশেপাশের এলাকাবাসীর সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় কড়া বার্তাও দিয়ে। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।